প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ইতিকথা ভৌতিক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আপনাদের মাঝে এমন একটি দুর্লভময় এবং রহস্যে ঘেরা এক মৃত্যুর কাহিনী উপস্থাপন করতে যাচ্ছি, যেই ঘটনার প্রভাবে হারিয়ে যায় অনেক মানুষ। তো শুনতে থাকুন ভূত এফএম। ঘটনাটির সময়কাল 2003, মাসটি ছিল ডিসেম্বর। তো ডিসেম্বর মাসের মধ্যভাগে এই রহস্যময় ঘটনাটির সূত্রপাত ঘটে। ঘটনাটির শিকার হন পাকুড়িয়া গ্রামের একটি গোষ্ঠীবর্গ। তো ওই গোষ্ঠীটা ছিল 13টা ফ্যামিলি নিয়ে। সব মিলিয়ে প্রায় 47 জন মানুষ ছিল পুরো গোষ্ঠীটাতে। তাদের মধ্যে অনেকে অনেক রকম পেশায় নিয়োজিত ছিলেন। এক একজন এক এক রকম কাজকর্ম করে তাদের পরিবার চালাতেন। তো ওই গোষ্ঠীর মধ্যে একজন লোক ছিলেন যিনি কিনা কুফরি সাধনায় লিপ্ত ছিলেন। ওনার নাম জাবেদ। সবাই ওনাকে জাবেদ মুন্সি বলে ডেকে থাকতেন। তো উক্ত নির্মম মৃত্যু কাহিনীটির সূত্রপাত ঘটে জাবেদ মুন্সির প্রভাবে। কিন্তু তখন কেই বা জানতো কোনো একদিন ওই জাবেদ মুন্সির কারণে তারা নির্বংশ হয়ে যাবেন। তো জাবেদ মুন্সি ছিলেন খুব বিখ্যাত একজন কুফরিকার। এই জন্য ওনার কাছ থেকে নানান জায়গার থেকে নানান মানুষ আসতেন এবং জাবেদ মুন্সির কুফরির মাধ্যমে নিজেদের পরিকল্পনা হাসিল করত। এইভাবে প্রতিদিনই জাবেদ মুন্সির বাড়িতে মানুষের ভিড় লেগেই থাকতো। অনেক জায়গা থেকে অনেক মানুষ এসে জাবেদ মুন্সির কাছ থেকে নানান রকমের ওষুধ নিতেন এবং তারা ওই ওষুধগুলো ব্যবহার করতেন। তো এইভাবে চলছিল ওই গোষ্ঠীর মধ্যে জাবেদ মুন্সির পরিবার। তো জাবেদ মুন্সির পরিবারের মধ্যে ছিল তার 3 ছেলে। তো 3 ছেলের মধ্যে তার বড় 2টা ছেলে এবং ছোট একটা। তো জাবেদ মুন্সি এরকম কুফরি সাধনায় লিপ্ত থাকার কারণে তার 3 ছেলের দিকে ততটা নজর দিতেন না। জাবেদ মুন্সির স্ত্রী তাদের 3 ছেলেকে যতটুকু পারতেন নজর দিয়ে রাখতেন। তো এইভাবে চলতে চলতে জাবেদ মুন্সির বড় ছেলে একটা কারেন্টের মিস্ত্রি হয়, আর দ্বিতীয়টা নষ্ট হয়ে যায় তার বন্ধু বান্ধবের সাথে। তো জাবেদ মুন্সির দ্বিতীয় ছেলেটাকে নিয়েই ঘটনাটির অনেকটা পথ এগোয়। তার দ্বিতীয় ছেলেটি ইন্টার 2nd ইয়ারে পড়তো। তখন তার দ্বিতীয় ছেলেটি করলো কি, যে আশপাশের বন্ধু বান্ধবদের সাথে মিশে সে নষ্ট হয়ে গেল। নানান রকমের বাজে নেশা আসক্ত হয়ে পড়ে। এইভাবে হয়ে যাওয়ার কারণে তার বাবা মা খুব চিন্তিত হয়ে পড়েন যে তাকে কি করা যায়। কিন্তু জাবেদ মুন্সির দ্বিতীয় ছেলেটি যে পর্যায়ে চলে গিয়েছে এতদিনে, সেখান থেকে তার ফিরে আসা আর এতটা সহজ নয়, কেননা সে নেশার জগতে একবারে ডুবে গিয়েছে। তো প্রতিনিয়তই সে বন্ধু বান্ধবের সাথে নেশা পানি করে রাত 2টা 3টা বাজে বাড়িতে আসতো। এইরকম চলতে চলতে জাবেদ মুন্সি একবার চিন্তা করলো যে তার ছেলের উপরে কোনো এক কুফরি প্রয়োগ করবে যাতে তার ছেলে ভালো হয়ে যায়। কিন্তু এরকম অবস্থার মধ্যে এরকমটা করা জাবেদ মুন্সির একদমই ঠিক হয়নি। তো যাই হোক, জাবেদ মুন্সি কুফরি সাধনা করলেন তার দ্বিতীয় ছেলেটির উপর। এইরকম করার পর জাবেদ মুন্সির দ্বিতীয় ছেলেটি কিছুদিন পাগলের মতো চলছিল। তো এইরকম চলাফেরা দেখে জাবেদ মুন্সি তার দ্বিতীয় ছেলেটিকে জাম্মাতে পাঠিয়ে দেন। তো জাম্মাতে এরকম থাকার পরও সে টিকতে পারল না, কেননা সে নেশার জ্বালায় খুব হতাশ হয়ে পড়ল। তখন মানুষকে দা নিয়ে যায়, নানান রকমের ভয়ঙ্কর ঝুঁকিতে রাখে মানুষকে। এইরকম দেখে সবাই জাম্মাতের যারা ছিল তারা সবাই আর তাকে রাখলো না, বলল যে তাকে বাড়িতে পাঠিয়ে দিই। এই বলে সবাই তাকে বাড়িতে পাঠিয়ে দিল। কিন্তু বাড়িতে এসেও সে তার আগের রূপটা আবার নিল। তার বন্ধু বান্ধবদের সাথে এইরকম চুরি বিদ্যায় লিপ্ত হয়।
তো এক পর্যায়ে জাভেদ মুন্সির দ্বিতীয় ছেলে এবং তার বন্ধু বান্ধবদের সাথে টাকা পয়সা না থাকার কারণে চুরিতে লিপ্ত হয়। তো তারা মানুষের দোকান ভেঙে রাত্রিবেলা চুরি করত। ওই চুরির টাকা দিয়ে তারা নেশা পানি করত। এইভাবে তারা নষ্টের দিকে ধাবিত হচ্ছিল। তো তারা চুরি করতে করতে তাদের চুরির হাতটা এরকম বড় হয়েছিল, তারা শেষ পর্যন্ত মসজিদের মধ্যেও চুরি করলো। কিভাবে চুরি করলো? তারা 4-5 জন বন্ধু মিলে ওই মসজিদে যায়। তো মসজিদে গিয়ে মসজিদের দান বাক্সটা ভেঙে নেয়। তারা ভেঙে নিয়ে সব টাকা করি তারা লুটপাট করে নিয়ে আসে। পরে ফজরের নামাজের সময় মুয়াজ্জিন আসলেন মসজিদে আজান দেওয়ার জন্য। তখন তিনি দেখতে পেলেন মসজিদের দান বাক্স ভাঙা। তিনি টেনশনে পড়ে গেলেন যে মসজিদ থেকে কে এই কাজ করলো, এইভাবে দান বাক্স ভেঙে টাকাগুলো নিয়ে গেল, কার কাজ এইগুলো? তো উনি একা একা কিছু করতে না পেরে, কিছু চিন্তা ভাবনা না করতে পেরে তিনি মসজিদ থেকে বাইর হলেন। তারপর বাহিরের পাশের বাড়িটিতে তিনি গেলেন, গিয়ে জানালেন এইরকম খবর যে মসজিদের তালা ভেঙে দান বাক্স থেকে টাকা লুট করে নিয়ে চলে গিয়েছে। তো ওই বাড়ির সবাই বেরিয়ে আসেন, এসে দেখতে পেলেন কথা ঠিক, মসজিদের দান বাক্স ভেঙে কেউ টাকা নিয়ে চলে গিয়েছে। তো ততক্ষণে নামাজের টাইম হওয়াতে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেন। তো মসজিদে মুসল্লিও অনেক জড়ো হয়। তখন মসজিদের এই অবস্থা দেখে মসজিদের মুসল্লিদের সবার মনে আতঙ্ক সৃষ্টি হয়। সবাই ভাবতে লাগলেন এত বড় স্পর্ধা কার, কে এইভাবে চুরি করলো? তো এইরকম কথাবার্তার মধ্যে সবাই চিন্তায় পড়ে গেলেন। যাই হোক, নামাজের সময় হওয়াতে সবাই নামাজ আদায় করে নেন। তো নামাজ আদায় করার পর মসজিদে আবার শুরু হয়ে গেল গন্ডগোল। এরকম স্পর্ধা কার হলো, কে এইভাবে মসজিদ থেকে দান বাক্স ভেঙে টাকা নিয়ে চুরি করে চলে গেল? তখন মসজিদে থাকা মুসল্লিরা সবাই বলল যে এখন সকালবেলা আর কিছুই বের করা সম্ভব হবে না, আজকে বিকেলবেলা মসজিদের মাঠে আমরা বৈঠক বসাবো, ওইখানে চোরের একটা ব্যবস্থা করা হবে এবং চোর ধরার জন্য মানুষকে লাগিয়ে দেওয়া হবে। তো যেই বাবা সেই কাজ। দুপুর পর আসরের আজান দিল। আসরের আজানের পর সবাই নামাজ পড়ে বৈঠকে বসলো। তো বৈঠকের মধ্যে সারা গ্রামের মানুষ জড়ো হলো। যেহেতু এত বড় একটা চুরি হলো মসজিদের মধ্যে, তো সারা গ্রামের মানুষই এলো। যাওয়ার পর সবাই বিচারকদের রায় শুনতে চেয়েছিলেন। এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি তারা রায় দিবেন যে কি করণীয় হয়। তখন তাদের রায়টা ছিল এমন যে চোরকে যখন পাওয়া যায়নি, তো আমাদের সবার উচিত চোরকে আগে খোঁজা, চোরকে খুঁজে বের করে তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। তো এইরূপ সিদ্ধান্তে যাওয়ার পর সবাই যার যার মতো বাড়ি চলে গেলেন এবং সবাই মতে মতে খুঁজতে থাকে যে চুরিটা করলোটাকে। তো এইরকম অবস্থায় জাভেদ মুন্সি কোনোভাবে জানতে পারলেন যে তার ছেলে ওই চুরিতে জড়িত ছিল। তখন তিনি ঘাবড়ে ওঠেন এবং নিজের সম্মান বাঁচানোর জন্য মসজিদের কমিটির কাছে যান। তো মসজিদের কমিটির কাছে গিয়ে তিনি আত্মপ্রকাশ করেন এবং তিনি তার সম্মান ভিক্ষা চান। তো মসজিদের 5-6 জন কমিটির লোক এরকমটা শুনে তিনি যেহেতু একজন গ্রামের সম্মানিত লোক, ওনার যাতে সম্মান নষ্ট না হয় সেই উদ্দেশ্যে তিনি বললেন, জাভেদ মুন্সি বললেন যে যতটুকু টাকা চুরি হয়েছে তো তার চেয়ে বেশি আমি দিয়ে দিচ্ছি, তারপরেও এই ঘটনাটা লিক করবেন না প্লিজ, আমার সম্মানটা বাঁচান। তো এইরকম কথাবার্তায় মসজিদের কমিটিদের আর কিছু করার ছিল না। তখন তারা ভাবলেন যে লোকটি যেহেতু এরকমভাবে রিকোয়েস্ট করছে, সেহেতু তার সম্মান নষ্ট করা
আর ঠিক হবে না। তো তারা তারা এই বিষয়টাকে ধামাচাপা দিতে চাইছিলেন। তো কোনো এক পর্যায়ে গ্রামের সকল গ্রামবাসী জানতে পারলো যে চুরির বিষয়টা মসজিদের যে কমিটিরা ছিল তারা জানতে পেরেছিল, কিন্তু তারা এটা গোপন রেখেছে। তো এরকমটা শুনে গ্রামের সকল গ্রামবাসী তাদের উপর ক্ষুব্ধ হয়ে পড়লেন এবং তারা নানাবিধ অভিযোগ জানাতে লাগলেন যে এইরকম চুরির আমরা শাস্তি চাই। এরকম কথাবার্তা শুনে মসজিদের কমিটিরাও টেনশনে পড়ে গেলেন এবং জাভেদ মুন্সিও আরও টেনশনে পড়ে গেলেন। পরবর্তীতে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন যে চোরদের বিষয়ে আমরা অবগত হয়েছি, তারা আমাদের কাছে মাফও চেয়েছে। তো এখন আপনারা যেহেতু এরকম মানছেন না, তো চোরদের বিরুদ্ধে আমরা কোরআন শরীফ খতম দিয়ে দিই, তাহলেই ভালো হবে। তো গ্রামবাসী কয়েকজন একমত হলেন যে তাই করা হোক। আবার অধিকাংশ লোকেই এই বিষয়ে মত ছিল না। তারা মত ছিল যে চোরকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। তো এরকমটা হলো না, কোরআন শরীফ খতম দেওয়া হলো। তো কোরআন শরীফ খতম দেওয়ার পর জাভেদ মুন্সির দ্বিতীয় ছেলেটি পাগলের মতো হয়ে যায়। তার চলাফেরা খুব বদলে যায়, তার কথাবার্তার স্টাইল সব উল্টাপাল্টা হয়ে যায়। তো জাভেদ মুন্সির আর বুঝতে বাকি রইল না, তিনি বুঝে গিয়েছেন তার ছেলে মনে হয় আর ভালো থাকবে না। তো যেই ভাবনা সেই কাজ। জাভেদ মুন্সি মেজো ছেলেটি আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে এবং তার সব কিছু থেকেই অন্যরকম একটা ভাব সৃষ্টি আসে। তো কিছুদিন পর তার মা তার ছোট ভাইকে মাদ্রাসায় পাঠাবেন বলে সকাল সকাল ঘুমতে উঠে তাদেরকে ডাক দেন। তো ডাক শুনে কেউ দরজা না খোলায় তিনি জোরে ধাক্কা দেন, দরজা খুলে যান। তো দরজা খোলার পর জাভেদ মুন্সির স্ত্রী যা দেখছিলেন তিনি তা কখনো কল্পনাও করেননি। জাভেদ মুন্সির স্ত্রী দরজা খুলে দেখলেন তার মেজো ছেলে দরজার উপরে ঝুলে রয়েছে ফাঁসি দেওয়া অবস্থায়। তো এইরকম ভয়ানক একটা পরিস্থিতিতে জাভেদ মুন্সির স্ত্রী এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। তো এইরকম অবস্থায় তাদের বাড়ির আশপাশের মানুষ সব জড়ো হয় এবং জাভেদ মুন্সির স্ত্রীর জ্ঞান ফেরানোর জন্য সবাই পানি ছিটায় তার চোখে। তো এক পর্যায়ে জাভেদ মুন্সির স্ত্রীর জ্ঞান ফিরল। তখন তিনি দরজা দিয়ে শুধু দেখাচ্ছিলেন। তো সবাই হতবাক হয়ে পড়লেন। তো পরবর্তীতে সবাই দরজার দিকে যান, গিয়ে সবাই দেখলেন জাভেদ মুন্সির দ্বিতীয় ছেলেটি ঝুলে রয়েছেন ঝুলন্ত অবস্থায়, মাটির উপরে তার পা এবং সে ঝুলে রয়েছে। এইরকম দেখে সবাই ভয় পেয়ে যায় এবং সবাই দৌড়ে বেরিয়ে যায়। তো এই অবস্থা দেখে তাদের বাড়িতে থাকা কিছু সাহসী লোক ঘরে প্রবেশ করলেন এবং জাভেদ মুন্সির দ্বিতীয় ছেলেটিকে দড়ি থেকে নামালেন, উপর থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিলেন। পড়ে গেল তাদের বাড়িতে কান্নার রোল। এরকম অবস্থায় একটা আত্মহত্যাকারীর একটা ছেলে। তো সব রকম মানুষই তাদের বাড়িতে ভিড় করেছে তাকে দেখার জন্য। তো দেখতে দেখতে এইভাবে 5-6 ঘন্টা চলে যায়। তো আত্মহত্যার একটা লাশ এইভাবে রাখা ঠিক হবে না। তো তারা পোস্টমর্টম রিপোর্টে পাঠিয়ে দেন। সেখানে তার শরীর কাটাছিড়া করা হয়। তো এর মধ্যে জাভেদ মুন্সির বোন আসেন। এসে তিনি একদম চিৎকার চেঁচামেচিতে লিপ্ত হয়ে পড়েন। তিনি সব রকম দোষ দিচ্ছিলেন জাভেদ মুন্সির উপরে। তিনি বলছিলেন সব দোষ জাভেদ মুন্সির এই কুফরি সাধনার জন্য আজকে তার এই ছেলে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে।
তো এইরকম অবস্থায় একটা আত্মহত্যাকারী লাশের বাড়িতে চিৎকার চেঁচামেচি করার কারণে সবাই ভাবলো যে এখানে পুলিশের মামলা হয়ে যাবে। তো জাভেদ মুন্সির বোনকে সবাই সান্ত্বনা দিয়ে বুঝিয়ে চুপ করায়। পরে এক পর্যায়ে জাভেদ মুন্সির দ্বিতীয় ছেলেটিকে পোস্টমর্টম করিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। তখন তার ওইখানে জানাজা দেওয়া হবে। তো কাটা স্থান সব সারা শরীর ধৌত করলো, করার পর তাকে জানাজা দেবে। এই অবস্থা আত্মহত্যাকারীর লাশ বলে অনেকেই জানাজা পড়ল না। তো যাই হোক, এক পর্যায়ে জানাজা সম্পূর্ণ হলো এবং জাভেদ মুন্সির দ্বিতীয় ছেলেটিকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো, কবর দিয়ে দিবেন। তো কবরও দেওয়া হয়, সমাপ্তি দিয়ে সবাই বাড়ি ফিরে চলে আসেন। তো ঘটনাটি এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু না, ঘটনা যে আরো অনেক ঘটার বাকি ছিল। শুনতে থাকুন, বুঝতে পারবেন। তো এইভাবে চলে যায় আরো একটি মাস তাদের পুরো গোষ্ঠীটার মধ্যে। জাভেদ মুন্সির দ্বিতীয় ছেলেটির জন্য সবাই সুখতাপ হয়। তো ওইভাবে এক মাস চলে যাওয়ার পর জাভেদ মুন্সির যে গোষ্ঠীটা ছিল 13টা ফ্যামিলি নিয়ে, ওই গোষ্ঠীর উপর জাভেদ মুন্সি চাইছিলেন যাতে আর কোনো বাচ্চা যাতে এইভাবে নষ্ট না হয় জাভেদ মুন্সির ছেলের মতো। তো তিনি তার 13টা গোষ্ঠীর সঙ্গে আলাপ আলোচনা করলেন এবং শেষ সিদ্ধান্তে পৌঁছলেন যে সবাই একমত হয়েছে যে এরকম তার কুফরি সাধনা করে সব বাচ্চাদেরকে ঠিক রাখবেন। তো যেই কথা সেই কাজ। জাভেদ মুন্সি টানা 2 দিন পরে এইরকম একটি কুফরি সাধনা লিপ্ত ছিলেন তার পুরো গোষ্ঠীটাকে বাঁচানোর জন্য। গোষ্ঠীর যত ছোট ছেলে মেয়ে আছে সবাইকে বাঁচানোর জন্য, তারা যেন কেউ জাভেদ মুন্সির ওই ছেলের মতো আত্মহত্যা না করে, নষ্ট না হয়ে যায়। তো যাই হোক, এক পর্যায়ে জাভেদ মুন্সির শেষ হয় তার যজ্ঞ প্রায় 2 দিন পরে। তো কয়দিন ভালোই চলছিল জাভেদ মুন্সির পুরো গোষ্ঠীর সকল ফ্যামিলি। তো সপ্তাহখানেক পরে দেখা যাচ্ছিল জাভেদ মুন্সির গোষ্ঠীটার কিছু কিছু পরিবারের ছোট ছোট বাচ্চাদের শরীরে গুটি গুটি আকৃতি ধারণ করেছে। এই দেখে সবাই মহা টেনশনে পড়ে যায় এবং ভাবতে থাকেন আমাদের এই পুরো গোষ্ঠীটাতে এই কি হচ্ছে, একজন একজন করে ছড়িয়ে পড়ছে এরকম গুটি গুটি, যেই গুটিগুলো সবাই ডাক্তারের কাছে যাওয়ার পরও, ওষুধ সেবন করার পরেও কমছে না। এইরকম গুটি গুটি হওয়ার কারণে অনেকে আশা করেছে যে জাভেদ মুন্সির দেওয়া এরকম কুফরি এবং তাবিজ কবজগুলোর কারণেই মনে হয় এরকম হচ্ছে। তো জাভেদ মুন্সিকে সবাই মিলে দোষারোপ করতে থাকেন। তখন জাভেদ মুন্সির কিছুই করার ছিল না, কেননা সব রকম পণ্ডিতই তার ছিল। তো এক পর্যায়ে দেখা যাচ্ছিল জাভেদ মুন্সির 13টা ফ্যামিলির মধ্যেই সবগুলো বাচ্চার এইরকম অবস্থা। এরকম অবস্থা দেখে তাদের বাবা মা খুব চিন্তিত এবং দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়েন। নানান জায়গায় দৌড়ায় ওষুধপাতির জন্য, কিন্তু কোথাও এইরকম ওষুধ পাওয়া যায় না। যাও ওষুধ পাওয়া যায়, কিন্তু এরকম রোগ আর ছাড়ানো যাচ্ছে না। পরবর্তীতে এইভাবে জাভেদ মুন্সির গোষ্ঠীর বাচ্চারা একটা একটা করে মরতে থাকে। এইরকম মৃত্যু যেন জাভেদ মুন্সির পুরো গোষ্ঠীটাতে একটা শোকের ছায়া নিয়ে আসছে। 2 দিন 3 দিন পর পর একটা বাচ্চার মৃত্যু হচ্ছে এইভাবে। তো এই দেখে জাভেদ মুন্সির পুরো গোষ্ঠীটাই ভেঙে পড়ছিল এবং সবাই এবং আশপাশে থাকা সকল মানুষ জাভেদ মুন্সিদেরকে নাল্লত দিচ্ছিল এবং বলছিলেন সবাই, তোমাদের এই মেজো ছেলের জন্য তোমরা আজকে সবাই ধ্বংস হয়ে যাচ্ছ। যাই হোক, তোমাদের জন্য দোয়া করি। তো তাদের কিছুই করার ছিল না। এইভাবে একটা একটা করে বাচ্চা তারা দাফন দিতে দিতে তাদের পুরো গোষ্ঠীর বাচ্চারাই
একবারে শেষ হয়ে যায়। তো পরবর্তীতে অন্য আরেকটি মহামারী চলে আসে তাদের গোষ্ঠীটাতে। তো ওই গোষ্ঠীটাতে তাদের গোষ্ঠীর মতো ওই মহামারীতে তাদের গোষ্ঠীর যত মেয়ে মানুষ ছিল তারা সবাই আক্রান্ত হয়ে পড়েন এবং একজন একজন করে সবাই মারা যান। তো এইভাবে মরতে মরতে জাভেদ মুন্সির পুরো গোষ্ঠীটাই ছোট হয়ে যাচ্ছে এবং সবাই খুব চিন্তিত হয়ে যাচ্ছেন। তাদের এরকম অবস্থা দেখে পুরো গ্রামবাসী চিন্তিত। তারপর তাদের এই অবস্থা দেখে পুরো গ্রামবাসী মিলে উদ্যোগ নেন যে ভালো কোনো কবিরাজ এনে তাদের পরিবারটাকে দেখাবেন, তাদের পুরো গোষ্ঠীটার মধ্যে কি হচ্ছে এইরকম। তো পরবর্তীতে পুরো এলাকার মধ্যে কয়েকজন মানুষ মিলে ভালো একজন তান্ত্রিকের কাছে যায়। তিনি কবিরাজই বটে। তো তার কাছে যায়, গিয়ে ওনাকে সব কিছু খুলে বলেন এবং খুলে বলার পর উনি বললেন, হ্যাঁ আমি আসব। তো কিছুদিন পর তো যেইভাবে তাদের পরিবারের মধ্যে গোষ্ঠীর মধ্যে মৃত্যু হচ্ছে, তো কিছুদিন যেতে যেতে তারা পুরো গোষ্ঠীটাই একদিন হারিয়ে ফেলবে। তো যাই হোক, কবিরাজটি তার কিছুদিন পরেই আসলো, এসে তার জাভেদ মুন্সির গোষ্ঠীটার মধ্যে কিছু 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 মন্ত্র প্রয়োগ করলো। তখন জাভেদ মুন্সির পরিবারে 47 জন নেই, তখন শুধুমাত্র ছিল 21 জন সদস্য পুরো গোষ্ঠীটাতে। এইরকম একটা মৃত্যু হওয়ার পর সবাই ক্লান্ত হয়ে পড়ে এবং জাভেদ মুন্সি খুব অসহায় হয়ে ওই কবিরাজের নিকট লুটিয়ে পড়েন এবং বলেন তার গোষ্ঠীটাকে বাঁচানোর জন্য। তো কবিরাজটি জাভেদ মুন্সিকে সান্ত্বনা দিলেন, দিয়ে বললেন, চিন্তা করো না, তোমরা সব কিছু ভালো হয়ে যাবে। তো এইভাবে জাভেদ মুন্সিকে উক্ত কবিরাজটি কিছু কিছু ওষুধ দিলেন এবং কিছু তাবিজ দিলেন আর বেশ কিছু নিয়ম অবলম্বন করার জন্য বললেন। তো এইরকম নিয়ম টিয়ম এবং তাবিজ কবজ সব কিছুই সঠিকভাবে পরিচালনা করার পর জাভেদ মুন্সির পুরো গোষ্ঠীটা রেহাই পেল। কিন্তু জাভেদ মুন্সির এরকম কৃতকর্মের জন্য জাভেদ মুন্সি এখন আছেন পুলিশের হেফাজতে। তো এইরকম অনেকগুলো খুন হওয়ার জন্য বলা যায় খুনই, কেননা জাভেদ মুন্সির এরকম কুফরির প্রয়োগ করার কারণেই তাদের গোষ্ঠীর একটি সুখের ছায়া নেমে আসে। একটি মৃত্যুর মতো একটি ভয়ানক জিনিস অল্প বয়সে সেই বাচ্চাদের কাছে ঘনিয়ে আসে। এর জন্য জাভেদ মুন্সিকে যাবজ্জীবন জেল দেওয়া হয়। তো প্রিয় লিসেনার্স, এখন তাদের গোষ্ঠীর মধ্যে ওই 20-21 জনের মতোই ফ্যামিলি মেম্বার রয়েছে। এইভাবেই চলছে তাদের দিনকাল। তো আশা করছি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমাদের ইতিকথা ভৌতিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং দোয়া রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে কাল কোনো এক নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।